ক্লাস 7 লাস্ট দিন আমরা এই এলইডি তারপরে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে কিছুটা। এবং আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম কাশেশ্বরীর মেয়েদেরকে, তাদের মধ্যে কয়েকজন আমাকে প্রশ্ন করেছো ইন্টেন্সিটি অফ লাইট বাড়লে কিভাবে ফ্লো অফ ইলেকট্রিসিটি ইনক্রিজ করে, ওই কোয়েশ্চেনটার আনসার এই দেখো আনসারটা। আগেন দেয়ার ইজ মানে আরও কয়েকটা আনসার্স আছে ভিতরে ভিতরে, তোমরা একটু কাইন্ডলি সে জায়গাগুলো পড়বে। হ্যাঁ, মানে খুব ডিটেলসে পড়লে তুমি পেয়ে যাবে আনসারটা। যেমন নাম্বার অফ সেলস বাড়ালে কি হয়, নাম্বার অফ সেলস বাড়ালে কারেন্ট বাড়ে। So today we are going to read about heat is generated due to passage of electricity. That means যদি আমরা কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট পাঠাই সেটা কিন্তু গরম হয়ে যাবে। এই বিষয়টাকে ইউজ করে আমাদের ডে টু ডে লাইফে এভরিডে we are using many instruments based on this. So now we are going to see what happens. This is an activity, no doubt. A circuit has been completed. আগেও আমরা এরকম সার্কিট দেখেছি using safety pin as the switch. This is a battery or a cell, two cells connected together to make the current strong. এবং এই গোটা সার্কিটটাকে কমপ্লিট করা হয়েছে। কারেন্ট পাঠানোর ফলে এই নাইক্রোম তারটা গরম হবে। প্রশ্ন চলে আসে নাইক্রোম তারই কেন আমরা ইউজ করছি, সেটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। নিকেল ক্রোমিয়াম দিয়ে তৈরি, এটা কিন্তু একটা অ্যালয়। অ্যালয় কথাটা তোমরা এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড চ্যাপ্টারে একবার পড়েছিলে। সো নিকেল, এই যে নাইক্রোম জিনিসটা কিন্তু কোনো ধাতু নয়, এটা বেশ মানে নিকেল আর ক্রোমিয়াম তার সঙ্গে এদের একটা কম্বিনেশনের অ্যালয়। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি দেখলাম, যত বেশি কারেন্ট তুমি পাঠাবে তত বেশি এটা গরম হবে। মানে এখানে যদি ব্যাটারির সংখ্যা বাড়িয়ে দাও দেখা যাবে এটা বেশি গরম হবে। আগেন তুমি যদি এখানে বেশিক্ষণ ধরে 5 মিনিট একবার চালালে, 5 মিনিট একবার চালালে তখন তুমি দেখবে ব্যাটারি 5 মিনিট যখন কারেন্ট যাচ্ছিল এটা গরম হবে যতটা, 10 মিনিট চালালে তার চেয়েও বেশি গরম হবে। তাহলে এইখান থেকে আমরা কয়েকটা জিনিস জানলাম। কারেন্ট যদি বাড়াই বা ইনক্রিজিং দ্য নাম্বার অফ সেলস হেয়ার, দ্য প্রডিউসড হিট উইল ইনক্রিজ। আগেন টাইম যদি বাড়িয়ে দিই, অর্থাৎ কতটা সময় ধরে এই কন্ডাক্টরটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ইফ আই ইনক্রিজ দ্যাট টাইম দেন অলসো দ্য হিট জেনারেটেড উইল ইনক্রিজ। তখনও কিন্তু মানে যে তাপটা উৎপন্ন হচ্ছে তার পরিমাণ কিন্তু বাড়বে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিসের উপর নির্ভর করে এখানে তুমি কি ম্যাটেরিয়াল ইউজ করেছো, সেটা এখানে উল্লেখ করা নেই আমি যতদূর দেখতে পাচ্ছি না। নাইক্রোম না ইউজ করে যদি সাধারণ কপারের তার তুমি ব্যবহার করতে, কপারের তার কখন ইউজ হয়, বাড়িতে যে ইলেকট্রিক্যাল সার্কিটস আমরা ইউজ করি সেইখানে কপারের তার ইউজ হয়। তো যদি তুমি সেই কপারের তার ইউজ করো তাহলে পরে কিন্তু বেশি তাপ উৎপন্ন হবে না। তাই জন্যই নাইক্রোম ব্যবহার করা। আমরা এখানে একটা এমন তার ব্যবহার করব যার ভিতর দিয়ে কারেন্ট গেলে বেশি পরিমাণে হিট প্রডিউসড হবে। Now we are going to see different types of instruments where heat is used. এই যে হিট জেনারেট হচ্ছে কারেন্ট থেকে, সেটা কি, এই যে নাইক্রোম ওয়্যার দিয়েই তৈরি হচ্ছে একটা ইস্ত্রির ভিতরটা। ইস্ত্রি যদি খোলো, একটা আয়রন যদি খোলো, তার ভিতরে নাইক্রোম ওয়্যার থাকে মাইকার উপর জড়ানো। এবং এই তারটা এত জড়ানো কেন আছে জানো, অনেকটা দৈর্ঘ্যের তার আমি চাইছি যাতে এইটুকু জায়গার মধ্যে এঁটে যায়। তুমি তো জানো সোজা একটা তার না, মানে এখানে শুরু হবে এইখানে গিয়ে শেষ হবে, এইটুকু তার লাগবে। কিন্তু সেই তারটা যদি পাকিয়ে 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 তুমি গুটিয়ে রাখো তাহলে অনেকটা তার এখানে আটানো যাবে অল্প একটু ছোট জায়গার মধ্যে। ইস্ত্রি বা আয়রন তো আর বিশাল বড় হয় না, তোমরা তো দেখেছো হাতে নিয়ে আয়রন করা হয়। তো এই যে পাক খাওয়ানো তার কিসের জন্য, টু ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, যাতে তারের দৈর্ঘ্য বাড়ানো যায়। কেন জানো, কারণ তারের দৈর্ঘ্য যদি বাড়াও সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। ইলেকট্রিক বাল্বের ভিতরে টাংস্টেনের ফিলামেন্ট থাকে, সে আবার এমনই যে কারেন্ট পাঠালে তাপ মানে উত্তপ্ত তো হবে, ইট উইল গেট হিটেড। নট অনলি দ্যাট, ইট উইল স্টার্ট এমিটিং লাইট। ফিউজের তার, এর ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি ছবিতে, একটা ছবি দেখাচ্ছি, তুমি ফিউজের ভিতরটা দেখতে পারবে। এরম টাইপের জিনিস কিন্তু তোমরা বাড়িতে প্রচুর দেখেছো বিভিন্ন জায়গায়। মাকে জিজ্ঞাসা করবে মিটারের কাছাকাছি এরকম একটা জিনিস দেখার কথা। সো এই যে ফিউজের তার, ভিতরে একটা তার থাকে, যে তারের ভিতর দিয়ে কারেন্ট ঢোকে, মেন যে পোলগুলো থাকে বাড়ির বাইরে সেখান থেকে বাড়িতে। যদি বেশি কারেন্ট ঢুকে যায় বাই চান্স, ইন দ্যাট কেস
ইন দ্যাট কেস কী হবে, এই ফিউজের তারটা গলে যায়, তাতে কি হবে, সার্কিটটা ভেঙে গেল। মানে যদি এক জায়গায় এরকম সার্কিটের কোনো একটা জায়গায় তার গলে যায়, তাহলে তো আর সার্কিটটা কমপ্লিট থাকলো না। সেই ক্ষেত্রে কি হবে জানো, ওই সার্কিটটা ভেঙে যাবে এবং তোমার বাড়ির যন্ত্রাদিগুলো যেগুলো সাধারণত একটা নর্মাল কারেন্টে চলে তারা কিন্তু নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে, কারণ বেশি কারেন্ট চললে তো যন্ত্র পুড়ে যাবে। এইবার হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রিক কারেন্ট ফ্রম লাইট। তো চলো তার আগে আমি তোমাদের এটা এই ফিউজটা খুললে ভিতর থেকে কেমন হয় সেটা দেখাই। আর তোমরা নিজেরাও বাড়িতে যখন কারেন্টের কাকুরা এসে ফিউজের কাজ করে তখন একটু চেষ্টা করতে পারো দেখা। তো ফিউজটাকে দেখতে পাচ্ছ, ফিউজ কিন্তু ফিট করা থাকে এবং খুললে পরে এরকম দেখতে লাগে। বাম দিকে যে জিনিসটা দেখছো সেটা ডান দিকের জিনিসটার উপর বসানো থাকে। দ্য ফিগার অন দ্য লেফট ইজ সেট অন দ্য রাইট ওয়ান। সো এই যে ফিউজটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা একটু ঝাপসা ডাউনলোড করা যেহেতু। ডান দিকে দেখতে পাচ্ছ একটা তার আছে মাঝখানিকে, দুটো যে পিলার অরেঞ্জিশ কপার কালারের, তাদের মাঝে একটা তার আটকানো আছে। ওটাই কিন্তু ফিউজের আসল তার, যেটা সহজেই গলে যায় বেশি কারেন্ট গেলে এবং আমাদের ইনস্ট্রুমেন্টসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যায়। এখনকার দিনের এরকম ফিউজ খুব কম থাকে, বেশিরভাগ বাড়িতেই যাদের নতুন ফ্ল্যাট তারা খুব ভালো জানবে, এরকম এমসিবি খুব দেখা যায়, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এগুলো বাড়ির উপরে লাগিয়ে দিয়ে যায়। এগুলোও কিন্তু এক ধরনের নতুন যুগের ফিউজ। ঠিক আছে, নাও সোলার ক্যালকুলেটর। সোলার ক্যালকুলেটর ইজ আ স্পেশাল টাইপ অফ ইলেকট্রনিক ডিভাইস, মানে একটা বিশেষ ধরনের ডিভাইস যেখানে সোলার এনার্জিকে ইউজ করে আমরা চালাই, ক্যালকুলেশনস করি। এখানে ইলেকট্রিসিটির জন্য কোনো ব্যাটারি আলাদা করে লাগানো নেই। এইখানে ব্যাটারি যেগুলো মার্কেটে পাওয়া যায় সেই সব ব্যাটারি ইউজ করা হয়নি, সোলার প্যানেল থাকে তার জায়গায়। সোলার প্যানেল আমরা যতদূর আমার মনে পড়ে আমরা বোধহয় পড়েছি কিছুটা ক্লাস 5-এ এবং 6-এও। সোলার প্যানেল হচ্ছে এমন জিনিস যেটা সোলার এনার্জিকে ট্র্যাপ করে, ধরে রাখতে সাহায্য করে। সেই সোলার প্যানেলটা এখানে আছে এবং তার ভিতরে সোলার সেল আছে। সেই সেলগুলো এনার্জি সান থেকে নেয় এবং সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দিয়ে আমাদেরকে ক্যালকুলেটর চালাতে সাহায্য করে। ডু ইউ নো এনি ডিভাইস উইচ ক্যান রান বাই সোলার এনার্জি? এখন অনেক পাওয়া যায়, সোলার কুকার, সোলার টেবিল ফ্যানস, সোলার টিউব লাইট, সোলার স্ট্রিট লাইটস, সবই সোলার এনার্জিতে চলে। কিন্তু মনে রাখতে হবে সোলার প্যানেল কিন্তু খুব বেশি ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে না। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যেখানে অনেক মানে ভিতরে যে মানে সিভিলাইজেশন থেকে অনেকটা ভিতরে যেসব জায়গা, অর্থাৎ শহর থেকে অনেক ভিতরে যেসব জায়গা, সেইখানে ইলেকট্রিসিটি এখনও পৌঁছয়নি, সেখানে এখন এই সোলার প্যানেলগুলোই ইলেকট্রিসিটির একমাত্র উপায়। এবার আমরা দেখব ইলেকট্রিসিটির ফিজিওলজিক্যাল প্রসেসেস অফ অর্গানিজমসের উপরে কি প্রভাব পড়ে। There is an intimate connection between electricity and various physiological processes in the living world. অনেক কানেকশন আছে। Do you know that one gets an electrical shock if one touches a live electrical wire? তোমরা প্রত্যেকে দেখেছো, তোমরা খেয়েওছো, হয়তো অনেকে শক খেয়েছো। যখন এই শকটা তোমার বডির ভিতর দিয়ে যায়, আমাদের বডির ভিতরে অনেক চার্জ পার্টিকেলস আছে, আয়ন্স পড়েছিলে না, ক্লোরিন, Cl- পড়েছিলে, সেরম আয়ন্স আছে। এবার যেহেতু এই আয়ন্সগুলো আমাদের বডিতে আছে, তাই আমাদের ব্লাডের ভিতরে আছে, তাই সহজেই ইলেকট্রিসিটি আমাদের মধ্যে দিয়ে যেতে পারে। তোমরা জেলিফিশ বা ইলেকট্রিক ইলের সম্বন্ধে নিশ্চয়ই শুনেছ। ইলেকট্রিক ইল নিজের শরীরে প্রচুর ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে এবং যখনই কেউ ওকে অ্যাট্যাক করে তখন কি করে, ইল তাকে ওই শক দেয়। A special type of component is present in muscles of heart. আমাদের হার্টের ভিতরে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে পেস মেকারও বলা হয়। দ্য ইলেকট্রিক্যাল স্টিমুলেশনস মেড বাই দেম জেনারেট হার্ট বিটস। এই যে পেস মেকারের কথা হচ্ছে, যে আমাদের হার্ট বিটটাকে তৈরি করে। নার্ভ ইম্পালস ইন ব্রেন ইজ অলসো ইলেকট্রিক্যাল। আমরা এই যে কোনো মশা কামড়ালে ঝট করে হাত দিয়ে মারতে যাই,
এগুলো কেন হয়? আমরা জানি নার্ভাস সিস্টেমের জন্য হয়। এই নার্ভ যেগুলো আছে তারা কিন্তু আমাদের ব্রেনের কাছে, ব্রেন থেকে স্পাইনাল কর্ড অবধি রান করছে, বিভিন্ন অর্গানিজমসের কাছে অবধি যায়। এই যে নার্ভাস সিস্টেম, এই যে সিগন্যালটা আমার ব্রেন অবধি গেল যে মশা আমাকে কামড়াচ্ছে, এটাও কিন্তু একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। ব্রেন কনসিস্ট অফ নিউমারাস নার্ভ সেলস, এবং এই নার্ভ সেলসরাই কিন্তু আমাদের বিভিন্ন রেজাল্ট, মানে আমাদের শরীরে বিভিন্ন যে কাজগুলো হয় তার জন্য দায়ী। যেমন চুলকানো বলো, বা হঠাৎ করে গরম একটা আয়রনকে দেখলে তুমি ভাবারও সময় পাও না, তোমার হাত সরে যায়। সো এই যে ব্রেন জানতে পারলো তুমি একটা গরম জিনিস ছুঁয়েছো, এটাও কিন্তু একটা নার্ভ ইম্পালস, যেটা ইলেকট্রিক্যাল বলে জানা হয়। Living organisms respond to these stimulations. In 1930, a group of scientists were engaged in research on the nerve cells of a type of invertebrate animals called squids. স্কুইডসের উপরে কিন্তু ওরা কয়েকটা এক্সপেরিমেন্ট করেছিল। তারা কি দেখলো? নার্ভ সেলের ভিতরে আর বাইরে এই যে আয়ন্সের কথা বলছিলাম, চার্জ পার্টিকেলের কথা বলছিলাম, তাদের কিন্তু প্রচুর তারতম্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। ওদের নার্ভ সেল কেন ইলেকট্রিসিটি নিয়ে যেতে পারে? কারণ নার্ভ সেলের বাইরে আর ভিতরে এই আয়ন্সের ডিফারেন্স রয়েছে, নাম্বার অফ আয়ন্সের ডিফারেন্স রয়েছে। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল তোমাদের জন্য। সো এটা জাস্ট এটুকু জেনে রাখো, নার্ভ সেল যেটা আছে তার যে বাইরের কভারিং তাকে মেমব্রেন বলা হয়। ওই মেমব্রেনের বাইরে এবং ভিতরে নাম্বার অফ চার্জড পার্টিকেলস, মানে ভিতরে যদি 10টা থাকে বাইরে হয়তো 12টা আছে। সো ইন দিস ওয়ে ইটস ডিফারেন্ট। ওয়াই ওয়াজ স্কুইড চোজেন ফর দিস ওয়ার্ক? আসলে স্কুইডের যে নার্ভগুলো সেগুলো মোটামুটি এই কাজ এক্সপেরিমেন্টের জন্য সলিড ছিল। আমাদের হিউম্যান বিংসের যে নার্ভ তারা কিন্তু ভীষণ ভীষণ সরু, তাদের নিয়ে এক্সপেরিমেন্টগুলো করা সম্ভব ছিল না। তাই জন্য স্কুইডদেরকে নেওয়া হলো যাতে তাদের নার্ভসগুলোকে নিয়ে আমরা এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো ডিসাইড করতে পারি। নাও ইউজেস অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি. Already you have some ideas about the different kinds of energy, their sources and their uses in our daily life. তোমরা অলরেডি জানো কত ধরনের এনার্জি আছে এবং তাদের কি কি উপযোগিতা আমাদের দৈনন্দিন জীবনে। ইউজ অফ হিট এনার্জি দেওয়া আছে টেম্পারিং অফ আয়রন, আয়রনিং ক্লোথ, স্টিম ইঞ্জিন ড্রাইভ করার জন্য, ব্রিক্স বানানোর জন্য, সব জায়গায় দেখতে পাচ্ছ ইউজ অফ হিট এনার্জি আছে। তোমার যদি হিট এনার্জির আরও অন্য কোনো ইউজ তুমি দেখতে পাও, কমন ইউজ, সেটা তুমি লিখতে পারো। একটা এখানে আমি দেখতে পাচ্ছি না অন্তত, সেটা হচ্ছে কুকিং দিয়েছে না। সো নট কুকিং উই ক্যানট গিভ ইট অ্যাগেন। সো আরও তোমরা ইউজেস থার্মাল এনার্জির বার করতে পারো। ইলেকট্রিসিটি জেনারেশন ওরা দিয়ে দিয়েছে, আমরা থার্মাল পাওয়ার স্টেশনের ব্যাপারে ক্লাস 6-এও পড়েছিলাম। সো এভরিথিং, টেম্পারিং অফ আয়রন মানে বুঝতে পারছো তো, আয়রনকে শেপ করা, স্টেরিলাইজেশন অফ নাইফ, সিজার্স এটসেট্রা বিফোর অপারেশন, অপারেশনের আগে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তাকে জার্ম ফ্রি করতে হয়, জার্ম মুক্ত করতে হয়, সেটা করার জন্য স্টিমের ভিতরে তাকে রাখা হয় বেশ কিছুক্ষণ। এক্স্যাক্ট প্রসেসটা আমার জানা নেই, বাট লাইক দিস অনলি। অ্যাগেন ইউজ অফ ইলেকট্রিক্যাল এনার্জি এখানে দেওয়া আছে, মেশিন চালাতে, পাম্প চালাতে, ইলেকট্রিক বাল্ব, তোমার বাড়িতে যা হচ্ছে সবই ইলেকট্রিসিটি দিয়ে। ফসিল ফুয়েলস দিয়ে দেখো অনেক কিছু ঘটে, জেনারেটর, পাওয়ার টিলার, লঞ্চ, এরোপ্লেন, এভরিথিং ইউজেস ফসিল ফুয়েলস। এবার এইভাবেই তোমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে জানতে পারবে যে সাধারণত কনভেনশনাল ফর্ম অফ এনার্জি কী। ওকে, কনভেনশনাল মানে আমরা সাধারণত যেগুলোকে ইউজ করে থাকি, যেমন উইন্ড এনার্জি, সোলার এনার্জি, এগুলো কিন্তু কনভেনশনাল নয়, নন কনভেনশনাল এনার্জি, অর্থাৎ দে আর নট ইউজড সো ফ্রিকুয়েন্টলি, তাদের কিন্তু খুব বেশি ইউজ করা হয় না। এইবার আমাদের একটা কথা রয়েছে যে এত যে এনার্জি তুমি ইউজ করছো বিভিন্ন জায়গায়, কেন? সে এনার্জিটা কি যে ইউজ করছো তার যে প্রয়োজন সেটা কি একই রকম থাকছে? আজ থেকে 10 বছর আগে যতটা ফুয়েল আমাদের দরকার ছিল এখনও কি তাই? তা কিন্তু নয়। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এই এনার্জি নিডটা কিন্তু দিনে দিনে বাড়ছে। কেন? ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, পপুলেশন বাড়ছে বলে। পপুলেশন গ্রোথের জন্য তোমার বেশি খাবার লাগছে, তোমার বেশি থাকার জায়গা লাগছে, ট্রান্সপোর্ট বেশি লাগছে, ইলেকট্রিসিটি বেশি লাগছে, সব কিছু কিন্তু বেশি লাগবে। তার জন্য ইলেকট্রিসিটি বেশি লাগা মানে কি? তোমাকে ন্যাচারালি বেশি পরিমাণে ফুয়েল পোড়াতে হবে থার্মাল পাওয়ার স্টেশনে।
সো উই নিড এনার্জি টু কমপ্লাই উইথ ইচ অফ দ্য ডিমান্ড। যা যা আমাদের ডিমান্ডস আছে এখানে, ফুড বেশি তৈরি করতে চাও তাহলে দেখো তোমাকে খেতে বেশি কাজ করতে হবে, ফার্মিং করতে হবে। ফার্মিংয়ে যে ইনস্ট্রুমেন্টস ইউজ হবে সেগুলো ডিজেল পেট্রোলের উপর অনেক ক্ষেত্রেই চলে। কনস্ট্রাকশন অফ মোর অ্যাকোমোডেশন, বেশি বেশি থাকার জায়গা মানে তোমাকে গাছগাছালি কেটে সেইখানে বিল্ডিংস রেডি করতে হবে, সেখানেও ফুয়েল দরকার। ট্রান্সপোর্টেশন বাড়ছে, লোকজন বেড়েছে বলে, তাহলে সেখানেও ফুয়েল দরকার। ইলেকট্রিসিটি তো আমি বললামই ফুয়েল দরকার। সো উই ইউজ দ্য আন্ডারগ্রাউন্ড রিসোর্সেস অফ ফুয়েলস। ফসিল ফুয়েলসকে তাহলে তুমি ব্যবহার করে ফেলছো, কিন্তু এই যে তুমি ব্যবহার করছো তারা কিন্তু কোনো মতেই 100-150, মানে সরি 100-150 তো এখানে অন্য কথা বলা আছে, ওরা কিন্তু কোনো মতেই হাজার হাজার বছরের আগে তৈরি হতে পারছে না, অথচ ব্যবহার করার বেলায় একদিনেই প্রচুর ব্যবহার করে ফেলছো। কিন্তু যে পরিমাণে তুমি 1 কেজি হয়তো এখন ব্যবহার করলে, সেই 1 কেজি তৈরি হতে কিন্তু প্রচুর বছর লাগবে। তো আগে যুগে যা আমাদের পপুলেশন ছিল 100-150 বছর আগে, ন্যাচারালি এখন তা নেই, তার চেয়ে অনেক অনেক বেড়েছে। সো ইন দিস ওয়ে আমাদের যে ফিউয়েলসগুলো তারা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সো পরের দিন আমরা দেখব কীভাবে এই এনার্জিগুলোকে আমরা সেভ করতে পারি। দ্য ওনলি ওয়ে ইজ টু ইউজ ডিফারেন্ট আদার ফর্মস অফ এনার্জিজ লাইক সোলার এনার্জি এটসেট্রা। নেক্সট ডে আমরা এই চ্যাপ্টারটাকে কিন্তু শেষ করব। ওকে, ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং যে কোশ্চেন আনসার্স পাঠাচ্ছি সেগুলো রেডি করতে থাকো।